রশিদের চেয়ে রিশাদ সেরা কথাটা খুব শীঘ্রই প্রমাণিত হবে। আফগানিস্তানের অলরাউন্ডার লেগ স্পিনার রশিদ খান। একসময় রশিদ খানকে প্রায় সব ব্যাটারই ভয় পেত এবং সাবধানে খেলত, কিন্তু এখন আর রশিদ খানকে ভয় পায় না কেউ। এখন রশিদ খানের চেয়ে ভয়ঙ্কর বাংলাদেশের রিশাদ হোসেন। ইতিমধ্যে 2024 টি-20 বিশ্বকাপে সেটা প্রমাণিত হয়ে গেছে। বাংলাদেশ বহুদিন ধরে রিশাদ হোসেনের মতো একজন লেগ স্পিনার খুঁজে চলেছিল। বহুদিনের সেই অপূর্ণতা এখন পূর্ণ হয়েছে। এবারের বিশ্বকাপে রিশাদ হোসেন 4 ম্যাচ খেলে মোট উইকেট নিয়েছে 7টি এবং ম্যাচের খুবই গুরুত্বপূর্ণ মুহূর্তে এই উইকেটগুলো নিয়েছে রিশাদ। অপরদিকে রশিদ খান 4 ম্যাচ খেলে পেয়েছে 6 উইকেট। রশিদ খান সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 4 ওভারে দিয়েছে 45 রান, এমনকি কোনো উইকেটও পায়নি। এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত রশিদের চেয়ে অনেকটা এগিয়ে রিশাদ। রিশাদের বল রশিদের চেয়েও বেশি সুইং করে। নেপালের সঙ্গে রিশাদের বলে আমরা দেখেছি এতটাই সুইং করেছে যে কিপার লিটন দাস কোন দিক থেকে কোন দিকে বল গেছে সেটা চোখে দেখেনি। অর্থাৎ রিশাদ হোসেনকে নিয়ে এখন আমরা বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ কল্পনা করতেই পারি। এছাড়া তাসকিন আহমেদ, তানজিম সাকিব এবং আমাদের কাটার মাস্টার দ্য ফিস তো আছেই। সব মিলিয়ে আমাদের বোলিং ইউনিটটা এখন বিশ্বমানের। আমরা এখন যে কোনো দলকে অল্প রানের মধ্যেই আটকাতে পারি। এখন শুধু আমাদের ব্যাটিং ইউনিটে উন্নতি দরকার। আমাদের রিশাদ হোসেন কিন্তু ব্যাটিংটা খুব ভালো উপভোগ করে। নেপালের সাথে যখন সব ব্যাটার পরাস্ত, তখন রিশাদ হোসেন পরপর 2 বলে একটি 6 এবং একটি 4 মেরেছে। কিন্তু ওই একই রকম বলে বাংলাদেশের অন্য ব্যাটাররা ছিল পরাস্ত। নাজমুল হোসেন শান্ত, যার নাম মুখে আনতেও ঘৃণা লাগে। একজন ব্যাটার 4 ম্যাচের মধ্যে 2টি ম্যাচ খারাপ করলে সেটা মানা যায়। 4টা ম্যাচেই যদি খারাপ করে তাকে কি করে ব্যাটার বলা যায়? মানুষের ভালো করার একটা চেষ্টা থাকে, শান্তর মধ্যে সেটাও নেই। শান্ত খুব সহজ বলে বাজে শট খেলে আউট হয়। লিটন দাস তবুও 4 ম্যাচের একটা ম্যাচ ভালো খেলেছে এবং সেই ম্যাচে জয় এনে দিয়েছে। স্বার্থপর অর্থলোভী ক্রিকেটার বিজ্ঞাপন আল হাসান, সেও একটা ম্যাচ ভালো খেলেছে। তাওহিদ হৃদয় এবং আমাদের সাইলেন্ট কিলার, যাদের উপর আমরা সবসময় ভরসা রাখতে পারি। প্রতিটা ম্যাচে দলকে জেতানোর জন্য আফরান চেষ্টা করে যান তারা দুজন, কিন্তু শান্ত, সৌম্য, লিটনরা যেন বুঝতেই চেষ্টা করে না তারা বারবার কেন আউট হন। তাদের তো এটা নিয়ে চিন্তা করা উচিত এবং তাদের ভুলগুলো নির্ধারণ করে সেভাবেই প্র্যাকটিস করা উচিত। কিন্তু আমার মনে হয় তারা কখনো তাদের ভুলগুলো নিয়ে চিন্তিতই থাকে না এবং সেগুলো নিয়ে প্র্যাকটিসও করে না। যদি প্র্যাকটিস করতো তাহলে ম্যাচের পর ম্যাচ এভাবে রান শূন্য থাকতো না। শান্ত, লিটন, সৌম্যরা অপের বল লেগে সুইং করতে চায়, আবার লেগের বল অপে সুইং করতে চায়। তারা রিভার্স শট খেলতে যায়। তারা মিড ডাউন বলগুলো মাথার উপর দিয়ে পিছনে 6 মারতে যায়, আর এসব বলেই তারা আউট যায়। মাঝে মধ্যে তারা স্টাম্পের বল বড় শট খেলতে যায়, তখন তাদের স্টাম্প উড়ে যায়। কিন্তু এভাবে খেলার কি দরকার? অরিজিনালি লিগেল যে খেলা সেটা খেলতে থাক। এদিক সেদিক পিছনে উল্টাপাল্টা শট না খেলে যে বলগুলো মারা যায় সেগুলো মার, আর যেগুলো স্টাম্পের দিকে আসে সেগুলো সুন্দর করে ঠেকা। যে বলগুলো মাথার উপর দিয়ে চলে যাচ্ছে সেগুলো ব্যাট দিয়ে টাচ করার প্রয়োজন নাই। যেটা মনে হবে যে হ্যাঁ অনেকটা বাউন্স, এটা আমি পিছনে খুব ভালোভাবে মারতে পারবো, 6 হয়ে যাবে, তাহলে সেটা মার। কিন্তু অনেক জোরে শট খেললে সেটা যাতে কারো হাতের মধ্যে ক্যাচ না পড়ে। মনের মধ্যে সবসময় দৃঢ় প্রচেষ্টা রাখ যে আমি কোনোভাবেই আউট যাব না। বল যদি স্টাম্পের দিকে চলে আসে আমি তাহলে সেটা ব্যাট দিয়ে যেভাবেই হোক প্রতিরোধ করব। আর সবসময় এটাও মাথায় রাখতে হবে যাতে কখনো এলপিডব্লিউ না হয়। এই বিষয়টাতে খুবই সতর্ক থাকতে হবে। আসলে এরকম ছোটোখাটো অনেক বিষয় আছে যেগুলো কোচদের সাথে আলোচনা করে বা নিজেরা নিজের ভুলগুলো নির্ধারণ করে ঠিকমতো প্র্যাকটিস করে খেললে, খেলার একটু পরিবর্তন আনলে রানে ফেরা সম্ভব। কিন্তু আমার তো মনে হয় না তারা কখনো এরকম চিন্তাভাবনা করে। তাদের যে রানে ফিরতে হবে, ভালো করতে হবে, ভুলগুলো বদলাতে হবে, না, তারা একই ভুল প্রতিদিন করে এবং প্রায় প্রতিদিন একইভাবে আউট হয়ে যায়। 21শে জুন সকাল 6:30টায় এবারের সবচেয়ে ফেভারিট দল অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশের খেলা।
অস্ট্রেলিয়ার সঙ্গে জিততে হলে অবশ্যই ব্যাটে বলে দুই জায়গাতেই ভালো করতে হবে। শুধু বোলিংদের উপর নির্ভর করে কখনোই অস্ট্রেলিয়ার সাথে ম্যাচ জেতা যাবে না। আর বোলিংরা যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভালো বল করবে তার কোনো নিশ্চয়তা নেই। এতদিন বোলিংরা ভালো বল করেছে ভালো কথা, কিন্তু অস্ট্রেলিয়ার সামনে গিয়ে দেখা যাবে অনেক বোলারই ভালো মার খাবে। তখন অস্ট্রেলিয়া যদি আগে ব্যাট করে তাদের সংগ্রহে 180 থেকে 200 রান তারা করে ফেলতে পারে। তো 180 থেকে 200 রান যদি টপকাতে হয় তাহলে অবশ্যই ব্যাটারদের ভালো করতে হবে। আর ব্যাটারদের ভালো করা মানে ওপেনিংয়ে যে দুজন থাকবে সেই দুজনের একজনকে অন্তত 50+ করতে হবে। এটা আমাদের কাছে খুবই 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 বিরক্তকর এবং খুবই জঘন্য যে ওপেনিংয়ে যে দুজন ব্যাটসম্যান খেলে দুজনের একজনও 10 রানের উপরে যাইতে পারে না। 2 রানে 1 রানে 2 জন শেষ, 1 ওভারে 2 ওভারে ওপেনিংয়ের 2 জনই শেষ। পাওয়ার প্লেতে যাইতে যাইতে দেখা যায় যে 4টা নাই। এটা কোনো খেলা? ওপেনিংয়ে যে থাকবে তার রান কম হোক, রান আস্তে আস্তে মোটামুটি গতিতে যাইতে থাক, কিন্তু তার তো একদম আফরান চেষ্টার মাধ্যমে পাওয়ার প্লে পর্যন্ত অন্তত টিকে থাকতে হবে। মানে যেটাকে বলে দাঁতে কামড় দিয়ে টিকে থাকা। জয় অর্জন করতে হলে এভাবেই টিকে থাকতে হবে। মানে গা ছেড়ে দিয়ে নর্মালি খেললে হবে না। যেটা মারার বল সেটা মারতে হবে, যেটা স্টাম্পের বল সেটা ঠেকাইতে হবে। যে শটটা খেললে রিস্ক হয়ে যায় সেটা খেলার দরকার নাই। সবসময় 6ও মারার দরকার নাই, 4 মার রে ভাই, সিঙ্গেল নিয়ে খেল, গ্যাপ শট দে। আর যেটা একান্তই মারের বল, যেটা মারলে মনে হবে যে হ্যাঁ এটা মারলে 6 হবে, সেটা মার, তবে কবজির শক্তি দিয়ে, গায়ের শক্তি দিয়ে এবং সুন্দর টাইমিংয়ের মাধ্যমে, যাতে বলটা কারো হাতের মধ্যে ক্যাচ না পড়ে, সীমানার গণ্ডি পার হয়ে যায়। সব কথার এক কথা ভাই, বড় দলের সাথে জিততে হলে ওপেনিংয়ে ভালো করা চাই। ওপেনিংয়ে যদি ভালো না করে তাহলে কোনোভাবেই বড় দলের সাথে জেতা সম্ভব নয়। কারণ আমরা তাওহিদ হৃদয় মাহমুদুল্লাহর উপরে কতটা ভরসা করতে পারি, তারা বা কতটুকুই আমাদের জন্য করতে পারবে। তাদের যতটুকু করা দরকার ততটুকু, কিন্তু ওই অতটুকুতে বড় দলের সাথে জেতা সম্ভব না। একসময় আমাদের ওপেনার ছিল তামিম ইকবাল এবং সৌম্য সরকার অথবা লিটন কুমার দাস। তখন আমরা ওপেনারদের উপর অনেকটা ভরসা করতে পারতাম। তামিমের উপর আমাদের অনেক ভরসা ছিল। তামিম লং টাইম ওপেনিংয়ে টিকে থাকতো, আর তামিমের কারণেই তার সাথে যে ওপেনার থাকতো সেও কিন্তু টিকে থাকতো বা স্বস্তিতে খেলতে পারতো, যার কারণে আমাদের ওপেনিং জুটিটা অনেক দূর আগায় যাইতো এবং মিডল অর্ডারে, টপ অর্ডারে যারাই থাক তারা একটু শান্তিতে অন্তত খেলতে পারতো। কিন্তু এখন এমন হয়ে দাঁড়াইছে যে ওপেনিংয়ে যাদেরকেই দেওয়া হচ্ছে, যে দুজনকেই দেওয়া হচ্ছে, সেই দুজনই একদম ডাব্বা মারতেছে, ডাক মারতেছে। এটা তো কোনো কথা না ভাই। ওপেনার মানে ওপেনারকে ভালো করা চাই, ভালো করতে হবে, 100% করতে হবেই। ওপেনার যদি ভালো না করে, দুজনের একজনও যদি ভালো না করে, দুজনেই যদি 10 রানের নিচেই আউট হয়ে যায়, তাহলে কোনো দিন কোনোভাবেই সেই ম্যাচ জেতা সম্ভব না বড় দলের সাথে। কখনো কোনো দিন কোনো যুগে যদি কোনো ওয়ার্ল্ড কাপ নিতে হয় তাহলে অবশ্যই ব্যাটিং বোলিং দুইটাতেই ভালো করতে হবে। যে দল ওয়ার্ল্ড কাপ নিবে ওই ওয়ার্ল্ড কাপে সেই দলের কোনো খেলোয়াড়ের, মানে কোনো ব্যাটারের রান সর্বোচ্চ অথবা তার আশেপাশে থাকতে হবে। ওই দলের কোনো বলারের উইকেট সর্বোচ্চ অথবা তার আশেপাশে থাকতে হবে, তাহলেই ওই ওয়ার্ল্ড কাপ তাদের পক্ষে নেওয়া সম্ভব হবে। কিন্তু আপনার ব্যাটারের কোনো রান নাই, সর্বোচ্চ ব্যাটারের সংগ্রহ রানের আশেপাশেও নাই, সর্বোচ্চ উইকেট শিকারীর আশেপাশেও কোনো বলার নাই, তাহলে আপনি কিভাবে বিশ্বকাপ নেওয়ার মতো চিন্তা করবেন? তাহলে বুঝতেই পারছেন যে আসলে বিশ্বকাপ নেওয়াটা কত কঠিন একটা ব্যাপার। এজন্য এখনও সময় আছে। বড় দলের সাথে জিততে হলে অবশ্যই আমাদের বাংলাদেশের ব্যাটারদেরকে ভালো করতে হবেই হবে। যাই হোক, ইনশাল্লাহ আমরা আশাবাদী আমরা সুপার 8 থেকে সুপার 4 সেমিফাইনালে খেলতে পারবো। ইনশাল্লাহ আমরা এটা আশা করি। এখন বাকিটা দেখা যাক আমাদের ব্যাটাররা আমাদের কি উপহার দিতে পারে, বাংলাদেশের দর্শককে, বাংলাদেশের সাপোর্টারদের তারা কতটা খুশি রাখতে পারে। আল্লাহ হাফেজ।